দ্য স্মেল অব বুকসে আজকে যে গল্পের গন্ধটি পাবেন সেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মেজাজ। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। এবার শুরু করা যাক। চা আর ডিম ভাজা এসেছিল দুজনের জন্য। মনোরঞ্জন নিঃশব্দে দুটি প্লেটের ডিম ভাজাই নিজের মুখে পুড়ে দিতে থাকে। এককালে সে দারুণ কংগ্রেসি ছিল, আজকাল একেবারে চাষাভুষো বনে গেছে। অনেকদিন পরে তাকে দেখে বড় আনন্দ হচ্ছিল। ভাষাহীন খিদে দিয়ে এত সহজে সেই শুধু চোখের পলকে আত্মীয়তা ঝালিয়ে নিতে পারে। চাষাভুষো বনার কারণও বোধহয় তাই। ডিম শেষ করে সে বললে, তোমার তাকানি দেখে ভৈরবকে মনে পড়ছে। সেও ঠিক এমনি ভাবে এক দৃষ্টে তাকিয়ে মানুষকে বিব্রত করে। তোমাকে মোটেই বিব্রত মনে হচ্ছে না, কিন্তু ভৈরবকে? ওই লক্ষ্মীপুরের একজন চাষি, তার মেজাজের অদ্ভুত গল্প শুনলে? গরিব চাষি? হ্যাঁ, 1.5-2 বিঘে জমি হয়তো আছে, তাছাড়া ভাগে চাষ করে। দাঁড়াও, গল্পটা বলার আগে তবে একটা সংশয় মিটিয়ে দাও। মানুষটা চাষা, তাতে গরিব, তার মেজাজ হয় কিসে? জমি নেই, ভাত কাপড় নেই, আরাম বিরাম স্বাস্থ্য নেই, দেশের মালিক সরকারের কাছে দূরে থাক, গাঁয়ের মালিক জমিদারের বাজার সরকারের কাছে পর্যন্ত মানুষ বলে গণ্য হবার যোগ্যতা নেই। মেজাজের মতো এমন ফ্যাশনেবল দামি চিজ সে কোথায় পেল? কিছু অর্থ, সংস্কৃতি, আরাম, বিলাস, প্রভাব, প্রতিপত্তি, অর্থাৎ এক কথায় লোকের ওপর ঝাল ঝাড়বার অধিকার না থাকলে তো মেজাজ গজায় না, ওটা খেয়াল খুশির অঙ্গ। কথাটা বুঝে মনোরঞ্জন মৃদু হাসে। বেশ, মেজাজ না বলে রাগ বলো, মাথা গরম বলো, যার কিছু নেই তার ঘৃণা, রাগ এসব তো কেউ কাটতে পারবে না। গল্প বলতে মনোরঞ্জন পটু নয়, আমাকে এই গল্পটা মনের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। অভিজ্ঞতার স্বাদটা অবশ্য এসে যায় মনোরঞ্জনেরই। মাঝারি আকারের মানুষটা ভৈরব। মোটা হাড়, সিটকানো শক্ত চেহারা, ছোট চাপা কপালটার নিচে এক জোড়া স্থির জলজলে চোখ। ওই চোখ দিয়ে এক দৃষ্টে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকা তার স্বভাব। হুকুম শুনতে বা গাল খেতে একটু সময়ের জন্যে সামনে এলেও এতে মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিরা বড়ই অস্বস্তি বোধ করে। ভেতরে ভেতরে রেগে যায় লোকটার ওপর। প্রথমত সবিনয়েই হয়তো সে দাঁড়িয়ে আছে রাখালবাবুর সামনে, হাত জড়ো করে আজ্ঞে হুজুর বলেই কথা কইছে, কিন্তু মাটিতে আটকে রাখার বদলে চোখ পেতে রেখেছে সোজা রাখালবাবুর মুখে। ধমক ধমক গালমন্দ নীরবেই শুনে যাচ্ছিল, চিরকাল তার বাপদাদা যেমন শুনে এসেছে। কিন্তু থেকে থেকে আচমকা কি যেন ঝিলিক মেরে যাচ্ছে, ঝলসে উঠছে তার চোখ, দেখলে ভয় করে। রাখাল বাবুর মতো মস্ত লোক খুশি হলে তার গলা কাটতে পারে, সেও একভাবে ভেতরে ভেতরে ভৈরবকে ডরায়। ভয় তাকে কম বেশি সকলেই করে, তার মেজাজের খবর কারো অজানা নয়। বহুদিন থেকে নানাভাবে পরিচয় পেয়ে আসছে। ঝাঁ করে মাথায় তার রক্ত চড়ে যায়, এবং সেই অবস্থায় স্বয়ং থানার বড়বাবুকে পর্যন্ত সে যে মেরে বসতে পারে সে প্রমাণও ভৈরব দিয়েছে। গ্রাম্য আক্রোশে একজন তাকে মিথ্যা চুরির দায়ে জড়িয়েছিল। দারোগাবাবু তদন্তে এসেছে। ধমক ধমক এবং 2-4টে চড়থাপ্পড় সেই যথারীতি দিব্যি হজম করে যাচ্ছিল। দারোগাবাবুর হঠাৎ একটা খারাপ রসিকতা করে বসায় সেটুকু তার সইল না। ধাঁ করে গালে একটা প্রচণ্ড থাবড়া বসিয়ে দিল। চড় চাপড় যার সইছিল, গালমন্দও সইছিল, একটা বদ রসিকতায় তার যে মেজাজ বিগড়ে যাবে কে এটা ধারণা করতে পারে। চুরির দায় বাতিল হয়ে গেল, কিন্তু জেল তাকে খাটতে হলো ওই অপরাধে। বেগুন খেতে গরু ঢোকার জন্যে কানাইয়ের সাথে একদিন তার বচসা। সেই ঝগড়া অন্যের মধ্যে হলে খুব বেশি হলে হাতাহাতি পর্যন্ত গড়াতো।
আচমকা লাঠির ঘায়ে সে কানাইয়ের মাথা ফাঁক করে দিল। তাতেও কি রাগ পড়ল? সেই লাঠি দিয়ে অপরাধী গরুটার মাথাতেও আর একটা ঘা না বসিয়ে সে পারল না। গরুটা মরে গেল। এই নিয়ে হলো আর এক দফা জেল এবং একটা সামাজিক হাঙ্গামা। গোহত্যার জন্যে বিধান মতো প্রায়শ্চিত্ত সে করত। ভট্টাচার্য মশাইয়ের কয়েকটা চটাং চটাং কথায় মেজাজ গেল বিগড়ে। বলল, বামুন আছো, বামুনের মতো থাকো, কাল ফেরোনি, করবনি যাও প্রাচিত্তির, করোকে যাও এক ঘরে, খাটবো নরক 10 জন্ম। কুটুম্ব বন্ধু পাড়াপড়শি তাকে বাঁচিয়ে চলার চেষ্টা করে, তবু সামান্য কারণে আচমকা ধারণাতীতভাবে তবু মাঝে মাঝে বেঁধে যায়। হেটোরা দোকানিদের সঙ্গে তো তার নিত্য হাতাহাতির উপক্রম ঘটে। মার খেয়ে খেয়ে বাড়ির লোকের প্রাণ যায়। গালমন্দ সে বিশেষ দেয় না। খানিক গালাগালি দিয়ে সামলে যাবার মতো নরম রাগ তার কদাচিৎ হয়। তার গরম হওয়া মানেই একেবারে চরম অবস্থায় পৌঁছে যাওয়া। তার বউ কালির হয়েছে জ্বর, হয়তো আগের দিন তার পিটুনি খেয়েই। শম্ভুর দোকানে সে বউয়ের জন্যে 4 পয়সার সাগু কিনতে গিয়েছে। কম দিয়েছ শম্ভু, ওজন করে দাও। যাও যাও, বেশি দিয়েছি, 4 পয়সার সাগু, তার ওজন চায়। শুনেই মেজাজে আগুন ধরে যায় ভৈরবের। কেন হে কর্তা, 4 পয়সা পয়সা নয়, ওজন করো তুমি। বেশি হয় ফিরে নাও, বেশিটা তোমার, তোমার ঠে ভিক্ষে চাইছি নাকি? দোকানে তখন ভিড়ের সময় 2-4 জন ভদ্রলোকও আছে। শম্ভু মুখ বাঁকিয়ে শ্লোক বললে, 4 পয়সার সাগু খায়, বউ ডিঙিয়ে শাশুড়ি পায়। ভৈরব সাগু ছুঁড়ে মারে শম্ভুর শ্লোক বলা মুখে। তোর সাগু তুই খা। শুধু সাগু ছুঁড়ে ঠান্ডা হবে তেমন মেজাজ নয় ভৈরবের। এদিক ওদিক তাকাতে সামনে গুড়ের হাঁড়িটা নজরে পড়ে। এনে গুড় খা, গুড় খা, এনে গুড় খা। গুড়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলা খাবলা গুড় সে শম্ভুর মুখে ছুঁড়ে মারে। পরে যা হবার তাই হয়। গরিব অসহায় চাষি তো, কিন্তু সে হিসাব তো আর মেজাজ বোঝে না। এসব লোককে নিয়ে ওইখানেই বিপদ। রাগ হলে কাণ্ডজ্ঞান হারিয়ে বসে। নিজের ভালো মন্দের বিচার বিবেচনা পর্যন্ত লোপ পায়। মরবে কি বাঁচবে খেয়াল থাকে না। সুতরাং যতই সে মশা মাছির সামিল হোক, সহজে তাকে কেউ ঘাঁটাতে চায় না। তাই থেকে একটা মোটা সিদ্ধান্ত বোধহয় করা চলে। যতই মনে হোক যে মেজাজটা তার একেবারেই অন্ধ ও বেহিসাবি, জগৎ সংসার ভুলে গিয়ে ঝোঁকের মাথায় যা খুশি কাণ্ড করে বসে, ঠিক অতটা হয়তো সত্য নয়। মানুষ যে তাকে ভয় করে, সহজে তার পিছনে লাগতে চায় না, এটা বোধহয় সে বোঝে। তারপর একদিন এলো লক্ষ্মীপুরের ওই হাঙ্গামা। গায়ের লোকেরা দল বেঁধে রাখালের চোরাই ধান চাল চালান বন্ধ করতে যাওয়া নিয়ে যার সূত্রপাত। পরে অবশ্য ব্যাপার অনেক দূর গড়ায়। কারণ গরিবের যে কোনো বেয়াদবি ভীতিকর, সমূলে উৎপাটন না করলে চলে না। ধান চাল উপে যেতে যেতে সে এলাকার মানুষের প্রাণ যায় যায় হলে মরিয়া হয়ে যখন তারা নিজেরাই প্রতিকার করবে বলে স্থির করে, ভৈরবও সেখানে পরামর্শের গোড়ার দিকে উপস্থিত ছিল। ব্যবসায়ী জমিদার রাখালের অপকর্মের বিবরণ শুনতে শুনতে সে গরম হয়ে উঠেছিল। জোর গলায় দাবি জানিয়েছিল যে, শুধু ধান চাল নয়, আগে লোকটাকে সবাই মিলে ফাঁসি দিতে হবে, তারপর ধান চাল ঠেকানো। বুড়ো বনমালী তাকে ধমক দিয়েছিল, এই তুই থাম ভৈরব, এ ছেলে খেলা নয়, তবে যা খুশি করো, মোকে ডেকোনি। বলে গটগট করে সে উঠে এসেছিল বৈঠক থেকে। তাতে বিশেষ কেউ অখুশি হয়নি। তাকে সঙ্গে রাখার ঝক্কি কম নয়। একা তার জন্যেই হয়তো সম্পূর্ণ অকারণে
দু একটা খুন জখম হয়ে যাবে, সে মাথা ঠান্ডা রাখতে পারবে না। গ্রামের লোককে দাবাতে যে তাণ্ডব শুরু হয়, তারপর তারা কেউ তা কল্পনাও করতে পারেনি। রাখালের গুন্ডার দল জড়ো হয়ে পাড়ায় পাড়ায় হানা দেয়। প্রথমটা হক চকিয়ে গেলেও গ্রামের লোক শেষে প্রাণের দায়ে মরিয়া হয়ে দল বেঁধে তাদের মেরে হটিয়ে দেয়। পুলিশের স্থায়ী ছাউনি পড়ে লক্ষ্মীপুরে। কয়েকটা পাড়ায় গ্রামবাসীরা আত্মরক্ষার এমন শক্ত ব্যবস্থা করে যে রাখালের গুন্ডারা দল বেঁধেও সেখানে ঢুকতে সাহস পায় না। ভৈরবের ঘরটা ছিল এই এলাকার কিছু তফাতে। একদিন এক দল লোক ঘরে ঢুকে খুঁটির সঙ্গে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে জড়িয়ে বাঁধে। বাচ্চা ছেলেটা কালীর কোলে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল। ছিনিয়ে নিয়ে ভৈরবের পিঠের সঙ্গে ছেলেটাকেও তারা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধে। তারপর সেইখানে ভৈরবের চোখের সামনে কালীর উপর একে একে তারা 7 জন অত্যাচার করে। আলো জ্বলেনি, জ্যোৎস্না ছিল। গরিবের ছোট ঘর, খুঁটিটার 3-4 হাত তফাতেই ছেঁড়া কাঁথার বিছানা। কাহিনীর এইখানে থেমে গিয়ে মনোরঞ্জন আচমকা প্রশ্ন করে, কেন বলতো পাশবিক অত্যাচারের মানে হয়, কিন্তু স্বামীর সামনে কেন? মাতাল মার্কিন সোলজারদেরও এই ঝোঁক দেখা যেত, কারণ ভেবে পাই না। মানে অত্যাচার মানেই বিকার। অত্যাচারীর মনে দারুণ আতঙ্ক থাকে। নিজের বিশ্বাস, নিজের সংস্কার, নিজের নিয়ম কানুন পর্যন্ত সে ভাঙছে, নিজের বিরুদ্ধে যাচ্ছে। সকলকে পায়ের নিচে পিষে রাখবার জন্যে ওরা নিজেরাই নীতি, ধর্ম, আইন, কানুন, আদর্শ খাড়া করে, নিজেরাই আবার তা ভাঙে। আত্মবিরোধ এড়িয়ে যাবার সাধ্য ওদের নেই। অন্যায় করতে ওরা বাধ্য। নেশাখোর যেমন নেশা চড়ায়, এরাও তেমনি অন্যায়কে আরো উগ্র ও আরো বিভৎস করে তোলে। হিটলার অসংখ্য ভয়াবহ অন্যায় করেছে, যাতে তার এতটুকু স্বার্থসিদ্ধি হয়নি। গুন্ডারা ওই একই জাত। মনোরঞ্জন একটু ভেবে বলে, তাই কি? কে জানে। তারা চলে যাবার পর কালী কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে পড়ে থাকে। কাছাকাছি কোনো চালায় আগুন ধরেছে। বাইরে জ্যোৎস্নাময়ী রাত্রির রক্তিম দ্যুতিময় রূপ দেখা যায়। ভৈরব মৃদু কণ্ঠে বলে, বাদনটা খুলে দে বউ। তার শান্ত গলার আওয়াজে কালী বোধহয় আশ্চর্য হয়ে যায়। তবু সে ভয়ে ভয়ে বলে, মোকে কিছু করবে না তো? না, তোর কি দোষ? শিগগিরই দড়ি খোল, ছেলেটা বুঝি শেষ হয়ে গেল। কালী তাড়াতাড়ি প্রদীপ জ্বালে। ছেলের দিকে এক নজর তাকিয়েই এতক্ষণ পরে সে প্রথম আর্তনাদ করে ওঠে। এ পর্যন্ত মাঝে মাঝে শুধু তার গোঙানি শোনা গিয়েছিল। বিক্রি করে কিছু বাড়তি রোজগারের জন্যে ঘরে ভৈরব পাটের দড়ি পাকায়। বাঁধবার দড়ির তাদের অভাব হয়নি। দিশেহারা উন্মাদ তারা। ওইটুকু ছেলেকে পাটের সরু পাকানো দড়ি দিয়ে বাপের সঙ্গে জড়িয়ে জড়িয়ে বেঁধেছে। গায়ের জোরে, গলাতেও প্যাঁচ পড়েছে। ইচ্ছে করে কিনা তারাই জানে। ছেলেটা খুব চেঁচাচ্ছিল, কান্না থামাতে হয়তো এইভাবে গলায় দড়ি জড়িয়েছে। দড়ি খুলে নামাতে নামাতেই টের পাওয়া যায় ভৈরবের আশঙ্কায় সত্য, ছেলেটা শেষ হয়ে গেছে। কালী হাউমাউ করে কেঁদে উঠতে খুঁটিতে বাঁধা ভৈরব সেই রকম শান্ত গলায় বলে, মোর বাঁধনটা খোল আগে। ভয়ে ভয়ে কালী তার বাঁধন খুলতে আরম্ভ করে। ভয়টা তার অকারণ নয়। এতদিন একসঙ্গে ঘর করেছে, মানুষটাকে সে সবার চেয়ে ভালো চেনে, জানে। কারণে অকারণে কত ছেঁচা খেয়েছে। গায়ে আজও তার অনেক চিহ্ন আঁকা আছে এখানে ওখানে। এ অবস্থায় আজ ভৈরবের মাথা ঠিক আছে, এটা সে স্বপ্নেও সম্ভব বলে ভাবতে পারছিল না। তুচ্ছ কারণে মানুষটা ক্ষেপে যায়।
মহামারী কাণ্ড বাঁধিয়ে দেয়। বাইরে রাগের কারণ ঘটলে ঘরে হাতের কাছে তাকে পেয়ে পিটিয়ে দেয়। আজ রাতের এত ভয়ানক কাণ্ড তার সইবে কি করে? বাঁধন খুলে দিলে দিশেহারা উন্মাদ ভৈরব যদি প্রথমে তাকেই খুন করে বসে? দড়ি খুলে দিলে যে খুঁটিতে ওকে তারা বেঁধেছিল তাতেই ঠেস দিয়ে ভৈরব মেঝেতে বসে পড়ে। মনে হয় তার সামনে তার বউয়ের ওপর যে পাশবিক অত্যাচার হয়ে গেল তারই গায়ে গায়ে লেগে থেকে কচি ছেলেটা যে ওদের দড়ির ফাঁসে দম আটকে মরে গেল, এসব কিছুই সে গায়ে মাখেনি। তার রাগও নেই, হা হুতাশও নেই। কালী নিজে টের পায় না সেও কত শান্ত ধীর হয়ে গেছে। ছেলের জন্যে উন্মাদিনীর মতো সেও আছড়ে পিছড়ে কাঁদছে না। সাধারণভাবে অসুখে বিসুখে ছেলেটা মরলে এতক্ষণে তার গলা ফাটানো আর্তনাদ সারা গাঁকে জানান দিত তার শোকের খবর। 7 জন অত্যাচার করেছে স্বামীর সামনে। রক্তাক্ত দেহে রক্তাক্ত মন কি সাধারণ শোক দুঃখের স্তরে থাকতে পারে? আবার কে আসে? ভৈরব অস্ফুট স্বরে বলে ওঠে। শুধু সাড়া দাও। কাছে সরে এসে কালী বলে, কে? আমি বনমালী। বনমালী ঘরে এসে বলে, আরো কজন আসছে? বন্দুক হাতে পাহারা ছিল, মোরা এগোতে পারিনি ভাই। তোমার ঘরে অত্যাচার করবে তাও মোদের ভাবনার অগোচর ছিল। সেদিন চটাচটির পর তুমি তো তফাতে ছিলে বরাবর। গরিবের এই দশা। ভৈরবের নম্র শান্ত সুর বনমালীকেও আশ্চর্য করে দেয়। কোনো দিন কোনো অবস্থাতে কেউ কখনো তাকে এমন ধীরভাবে কথা বলতে শোনেনি। প্রদীপের আলোয় তার দিকে চেয়ে বনমালী ভাবে, পাগল হয়ে যায়নি তো মানুষটা? উষ্ণ নিঃশ্বাস ফেলে বনমালী বলে, এর প্রতিশোধ পাবে একদিন। ভৈরব সায় দিয়ে তেমনই ধীরভাবে বলে, পাবে বই কি, খুব শিগগিরই পাবে। কড়ায় গন্ডায় শোধ দিতে হবে সুদে আসলে। একে একে আরো কয়েকজন চেনা লোক আসে। ভৈরবের ধীর শান্ত ভাব তাদেরকেও অবাক করে দেয়। নগেনের বউ আর নিতাইয়ের পিসি এসেছিল। এক কোণে তাদের কাছে বসে কালী বিনিয়ে বিনিয়ে কাঁদে। খানিকক্ষণ চুপচাপ শুনে ভৈরব বলে, কাঁদিস নে বউ, কাঁদিস নে। আর কান্না কিসের? যতদিন বেঁচে রইব তোতে মোতে শুধু দেখব ওদের কত সর্বনাশ করতে পারি, কটাকে কাঁদাতে পারি। ছেলেকে পুড়িয়ে জিনিসপত্র পুটলি করে কালীর সঙ্গে ভৈরব পাড়ার ভিতরের দিকে ব্রজেন দাসের বাড়ির একটা ঘরে আশ্রয় নেয়। একদিকে তাকে দেখে যেমন টের পাওয়া যায় না সে সেই বদরাগী পাগলাটে ভৈরব, অন্যদিকে তেমনই ভাবাও যায় না সেদিন রাত্রে তার জীবনে কি ভীষণ ঘটনা ঘটে গিয়েছে। গ্রামরক্ষী দলে সে নাম দেয়, কাজ করে, মন দিয়ে আলাপ আলোচনা পরামর্শ শোনে। সারা দিন ঘুরে বেড়ায় আর মানুষকে সবলভাবে সংক্ষেপে নিজের কাহিনী বলে। দাওয়ায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, হাটে বাজারে চাষাভুষো লোককে পরম আত্মীয়ের মতো ঘটনাটা শুনিয়ে জিজ্ঞাসা করে, প্রতিকার করবে না তুমি মোর ভাই? 7 দিন পরে সেই গুন্ডার দল যখন মাঝরাত্রে লোচন দাসের ঘরে হানা দিয়ে তাকে আর তার বাপকে বেঁধে বাড়ির বউ আর মেয়েকে নিয়ে আর একটা উৎসবের আয়োজন করে, তখন 300 লোক নিয়ে ভৈরব বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। যে কজন এসেছিল প্রায় সকলকেই বাপের নাম ভুলিয়ে দেয়। কি ভীষণ যে দেখায় তখন তার মুখের চেহারা দেখে বনমালী এবং আরো অনেকে বুঝতে পারে ভৈরবের মেজাজ কোথায় চড়েছে। তাই পরদিন আবার তাকে মৃদু ও শান্ত দেখে
তারা কজন আশ্চর্য হয় না। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মেজাজ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি ছোট গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।